أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্র থেকে তোমাদেরকে আজকে একটি প্রশ্ন আমি আলোচনা করছি তোমাদের উদ্দেশ্যে। তোমরা আশা করি ভালো আছো এবং মনোযোগ সহকারে তোমরা এই প্রশ্নটা আয়ত্ত করবে। আমি প্রথমে একটা উদ্দীপক তোমাদের উদ্দেশ্যে বলবো, এরপরে উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন হতে পারে আর এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেব। তোমরা প্রশ্ন এবং উদ্দীপকটা বোঝার চেষ্টা করবে। উদ্দীপক বুঝলে তোমাদের প্রশ্নের জবাব দেওয়া খুব সহজ হবে। উদ্দীপকটা বারবার তোমরা অধ্যয়ন করবে, তাহলে তোমাদের বুঝে আসবে বিষয়টা কি এবং এর উত্তর কেমন হবে, কি প্রশ্ন হবে। যেমন উদ্দীপক আমি এখন বলছি, উদ্দীপকটা এরকম হতে পারে, যেমন রফিক ও শফিক দুই ভাই। বাবার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ইস্টার্ন গার্মেন্টসের মালিকানা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে বড় ভাই রফিক গার্মেন্টস পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং ছোট ভাই শফিক সংসার দেখাশোনা করবেন। সিদ্ধান্ত অনুযায়ী বড় ভাই গার্মেন্টস পরিচালনা এবং ছোট ভাই সংসার দেখাশোনার দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু গার্মেন্টসের আয় থেকে ছোট ভাইকে সংসার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান না করার কারণে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে বাবার প্রতিষ্ঠিত গার্মেন্টসটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এই ধরনের একটা উদ্দীপক হলো। এই উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো হলো, যেমন ক, মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে? আবারও বলছি, মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে? খ, 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে উল্লিখিত ক্ষমতা ভাগাভাগি বাংলায় ইংরেজ শাসনামলের প্রথম দিকে গৃহীত কোন শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। এবং ঘ, তুমি কি মনে করো উদ্দীপকের ন্যায় উক্ত শাসন ব্যবস্থায়ও বাংলার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই ধরনের 4টি প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন কতে, মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ এই লিটারারি সোসাইটিটি প্রতিষ্ঠা করেন। খ, সিপাহী বিপ্লব ব্যাপকতা লাভ করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তদানীন্তন লর্ড ক্যানিং তা দমনের জন্য সেনাপতি নিকলসনকে দায়িত্ব প্রদান করেন। সেনাপতি নিকলসন অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে তার সামাল দেন। মূলত সুনির্দিষ্ট পরিকল্পনা ও সংগঠনের অভাবে, উপযুক্ত নেতা ও সর্বভারতীয় সমর্থনের অভাবে, সামরিক প্রশিক্ষণ ও রসদের অভাবে, প্রশিক্ষণপ্রাপ্ত নৌবাহিনী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে এবং দেশীয় স্বার্থান্বেষী জমিদারের অসহযোগিতার কারণে এই মহাবিপ্লব ব্যর্থ হয়েছিল। এটা হলো খ উত্তর।
এরপরে গ এর উদ্দীপকে উল্লিখিত ক্ষমতা ভাগাভাগি বাংলায় ইংরেজ শাসনামলের প্রথম দিকে গৃহীত তথ্য যে 1765 সালে লর্ড ক্লাইভ প্রতিষ্ঠিত দ্বৈত শাসননীতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। 1765 সালে লর্ড ক্লাইভ বাংলার দিওয়ানি লাভ করে এবং বাংলার নবাবদের বৃত্তিভোগীদের মধ্যে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থার তিনি প্রবর্তন করেন। ইতিহাসে লর্ড ক্লাইভের এই শাসনকে দ্বৈত শাসন নামে অভিহিত করা হয়। দ্বৈত শাসনের অর্থ হল দুইজনের শাসন। এই ব্যবস্থায় নিজামতি বা বাংলার আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, তারপরে শান্তি রক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি জায়গার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির উপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব দুইটি পৃথক সংস্থার হাতে চলে যায়। দুইটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই হচ্ছে এই দ্বৈত শাসন। তবে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে পূর্ণ ক্ষমতাই চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে। অর্থাৎ প্রকৃত পূর্ণ ক্ষমতাই চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে। কারণ কোম্পানির দিওয়ানি পেলেও নিজ হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব না রেখে নায়েবে নাজিম রেজা খানের হাতে দায়িত্ব দেন। অন্যদিকে নবাবের কাগজে কলমে নিজামতির দায়িত্ব থাকলেও হাতে কলমে তা নায়েবে নাজিম অর্থাৎ রেজা খানের হাতে তা চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা বা একজন সেবাদাস। কাজেই মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতে, যদিও নবাব নামে মাত্র নবাব ছিলেন। এরপরে ঘ এর উত্তর হবে হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের ন্যায় উক্ত শাসন ব্যবস্থাও বাংলার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এখানে ঘ আছে প্রশ্ন, যেমন তুমি কি মনে করো উদ্দীপকের ন্যায় উক্ত শাসন ব্যবস্থাও বাংলার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? এর উত্তর হবে হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের ন্যায় উক্ত শাসন ব্যবস্থাও বাংলার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনে নির্মূল বলি হয়েছে এদেশের অর্থনৈতিক জীবন। রাজস্ব আদায়ের ব্যাপারে নায়েব সুবাদারের উৎপীড়ন ও অত্যাচারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। পলাশীর যুদ্ধের পর হতে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্বের হার প্রতি বছরই বৃদ্ধি পেতে থাকে। আলিবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল, সেখানে 1769 সালে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা হতে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকায় উন্নীত হয়। এভাবে জোর জবরদস্তি, রাজস্ব আদায় এবং অত্যাচার উৎপীড়ন বাংলার জনগণের চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। দ্বিতীয়ত,
দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজ বণিকরা দত্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকরা পরাজিত হতে বাধ্য হয়। ফলে তারা আস্তে আস্তে ব্যবসায় গুটিয়ে নিতে থাকে। তৃতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের বেশি দামের রেশম বস্ত্র শিল্পকে বাংলার প্রতিযোগিতা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বাংলায় কেনা সস্তা দামের মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে। এভাবে রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। এরপর চতুর্থত, ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার কুখ্যাত আমলদারি প্রথার উদ্ভব ঘটে। কোম্পানি নায়েবে নাজিম জমিদার সর্বাধিক রাজস্ব দিতে স্বীকৃত হতো, তাকে দায়িত্ব দিত। আমিলরা বিভিন্ন খাতে বাড়তি কর আদায় করত। এতে জনগণের অর্থনৈতিক জীবন চরমভাবে বিপর্যস্ত হয়। এবং পঞ্চমত, দ্বৈত শাসন ব্যবস্থার নেতিবাচক প্রভাব বাংলার তাঁত শিল্পের উপর পতিত হয়। কোম্পানির কর্মচারীদের গোমস্তা ও পেয়ারাদারের নির্যাতনের ফলে বাংলার তাঁতিরা কোম্পানির কর্মচারীদের কাছে কম মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। অত্যাচার ও নির্যাতনের কারণে ক্রমান্বয়ে এই তাঁত শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সুতরাং এই দ্বৈত শাসন এটা বাঙালিদের জন্য বিরাট একটা ক্ষতিকারক প্রভাব ছিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো আয়ত্ত করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ ও মঙ্গল কামনা করে আজকে এই ক্লাসটি, দ্বিতীয় বর্ষের এই ক্লাসটি এখনই সমাপ্ত করলাম। তোমরা ভালো থাকো, তোমাদের কল্যাণ কামনা করে এবং সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি ক্লাস সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।